আমিরুল খান আছেন, আমিরুল ইসলাম, ওদের ইলেকশনটা 16 তারিখে হবে, তাই তো আমিরুল? হ্যাঁ। আশিস মার্জিত, জীবন কুমার সাহা, অপূর্ব সরকার, হুমায়ুন কবির, রবিউল আলম চৌধুরী, হাসানুজ্জামান, নারুগোপাল মুখার্জি, নিয়ামত শেখ, শাহিমা মমতাজ বেগম, জুলফিকার ইসলাম, হ্যাঁ জাকির ইসলাম, জাফিকুল এবং আব্দুল রাজ্জাক। কনস্টিটিউন্সিগুলোর নামগুলো আমাকে লিখে দাও, পাশাপাশি কনস্টিটিউন্সির নাম লিখে এই বুদ্ধিটা খরচ করতে হয়। যদিও অনেকটা আমি জানি, কিন্তু তবু তোমরা অফিসিয়াল লিখবে যাতে আমার ভুল না হয়। আমরা তাহলে একটা বাজতে এখনো 5 মিনিট বাকি আছে। দেশের সবাই এসছে, আমাদের টিম রেডি আছে, ভার্চুয়াল কি 1 o'clock টাইম আছে? তাহলে লেট আস ওয়েট 3-4 মিনিটস। খলিলুর সাহেব এসছেন। আজকে আমরা সকালে হারিয়েছি আমার খুবই প্রিয় একজন লড়াকু তৃণমূল কংগ্রেসের ডেডিকেটেড ওয়ার্কার, যে আজকের দিনে খুব কম পাওয়া যায়। কাজল সিনহা খর্দা তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন এবং তিনি জিতবেন। হয়তো পার্টিটাকে জিতিয়ে তিনি নিজে শেষ হয়ে গেলেন। তার পরিবারের সাথে সকাল থেকে এই দুঃখের খবরটাই আমাদের কাছে নিদারুণ দুঃখের খবর হয়েছে। তার পরিবারের সাথে আমরা সমানে যোগাযোগ রেখেছিলাম, যোগাযোগ রাখছি। কাজল আমার খুবই বোল্ড, খুবই ভালো ছেলে, বয়সও বেশি হয়নি। ওর একটা প্যানক্রিয়াসের প্রবলেম ছিল, বাট কোভিড হওয়ার পরে মারা গেছে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিন্তু মনে রাখবেন, সুস্থ থেকেও একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যেন নিজেদের যত্নটা করি, মাস্কটা যেন ঠিক মতো পরি। অনেকে মাস্ক পরে কিন্তু নাকটা খোলা, আরে নাকটা দিয়ে তো ঢোকে, লাভটা কি? নাকটা যদি খোলা থাকে, এটা তো ক্যান্ডিডেটদের ভালো করে ভাবতে হবে। এবং যারা অন্যান্য আমার ব্লক স্তরে, বুথ স্তরে, পঞ্চায়েত স্তরে, জেলা পরিষদ স্তরে সাধারণ মানুষ, একটু দূরত্ব বিধি মানতে হবে, কিন্তু এত ভয় পাওয়ার কোনো কারণ নেই। আসলে জিনিসটা এত বাড়তো না যদি নরেন্দ্র মোদীরা সঠিক টাইমে ব্যবস্থা নিত। শুধু বাংলার ইলেকশনটা লুট করতে গিয়ে আর বাংলা দখল করতে গিয়ে সারা ভারতবর্ষকে আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী একটা সর্বনাশা পথে নিয়ে চলে গেছে, যেখানে দেশে ওষুধ নেই, ইনজেকশন নেই, অক্সিজেন নেই। আজও তিনি মন কা বাত করে চলেছেন। ওনার মনের বাত কে শুনতে চায়? এখন মন কা বাত কেউ শুনবে না, কোভিডের বাত করুন এবং ইনজেকশন দিন, অক্সিজেন দিন, মেডিসিন দিন। যা মেডিসিন আসছে সেটা খুব অল্প, তাতে কিচ্ছু হয় না। অক্সিজেন সাপ্লাই এমনকি আপনাদের আমি আগেও বলেছি, আমি কিন্তু ভার্চুয়ালটা স্টার্ট করে দিয়েছি, যে অক্সিজেন সাপ্লাই আমাদের বাংলায় যারা দিতেন তাদের নিয়ে চলে যাচ্ছে উত্তরপ্রদেশে। তা আমরা অক্সিজেনটা কোথা থেকে পাবো?
আমি ধরুন নিজে ব্যক্তিগতভাবে কিছু কিছু লোককে চিনি বলে আমরা ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেনটা হেলথ অক্সিজেনে ট্রান্সফার করে দিয়েছি, ফলে সেখানে কিছুটা বেশি আমরা পাচ্ছি, নো ডাউট। এমনি সবাইকে তো হসপিটালে যাওয়ার প্রয়োজন নেই, যার কোনো কোমরবিডিটিস আছে, যার শ্বাসকষ্ট আছে, বাদ বাকিরাও কোভিড হলে চিন্তার কোনো কারণ নেই, হোম আইসোলেশনে ভালো থাকবেন, একটু ভালো করে খাওয়া দাওয়া করবেন, একটু বিশ্রাম নেবেন, একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। সবাইকে একটা কেস হওয়া মানে 1000 জনকে স্পর্শে করা, সুতরাং কেসের সংখ্যা বাড়া নিয়ে চিন্তা করবেন না, এটা টাচ করলেই হয়। আর বাংলায় 2 লক্ষ পুলিশ রেখে দিয়েছে বাইরে থেকে এনে, উত্তরপ্রদেশে, রাজস্থানের, গুজরাটের, দিল্লির সিএপিএফ যত ফোর্স আছে ওদের থেকে একটু দূরে থাকবেন। ওরাই জেলায় জেলায় ঘুরে, বেচারা ওরাও জানে না আরটিপিসিআর হয়নি, কে কোভিড নয়, এটা বেশি রটেছে, বেশি ছড়িয়েছে। আর 2 হচ্ছে প্রায় লক্ষাধিক লোক বিজেপির ক্যাডার বিভিন্ন রাজ্য থেকে এসে বাংলায় ছিল, 1 মাস ধরে এগুলো ছড়িয়েছে বিভিন্ন জায়গায় গিয়ে নিয়ে পালাবে, যখন পালাবে তখন তো আমাদের বাংলায় ছড়িয়ে দিয়ে চলে যাবে। আজকে সারা দেশ একটা সংকটের মধ্যে পড়েছে এবং সারা দেশে, আচ্ছা জানলার দরজাগুলো আমি খুলে দিতে বলছি, দরজাগুলো খুলে দিন, কোনো জীবাণু থাকলে বেরিয়ে যায়। এতগুলো লোক এক জায়গায় থাকলে দরজা খুলে দিন, ওপরের দরজাও খুলে দিন, নিচের দরজাও খুলে দিন। দরজা খুলে দিলে কিচ্ছু হবে না, সব দরজা খুলে দিন। সড়ক এদিক ওদিকে দরজা খুলে দাও, আমাদের এদিকেও সব দরজা খুলে দাও। সবসময় দরজা টরজাগুলো খুলে রাখবেন যাতে হাওয়াটা পাস করতে পারে, এটা মাথায় রাখতে হবে। এবং তাই আপনাদের সকলকে বিশেষ করে আমার বলার যে কোভিড বিধি মেনটেন করেও ইলেকশন হচ্ছে, ইলেকশনটা আমাদের করতে হচ্ছে, আমরা বাধ্য হচ্ছি। আমি তো বারবার থেকে 3য় দফা থেকে বলছি, প্রথমেই বলেছিলাম যে দরজা খুলে দাও, আমাদের এদিকেও সব দরজা খুলে দাও। সবসময় দরজা টরজাগুলো খুলে রাখবেন যাতে হাওয়াটা পাস করতে পারে, এটা মাথায় রাখতে হবে। এবং তাই আপনাদের সকলকে বিশেষ করে আমার বলার যে কোভিড বিধি মেনটেন করেও ইলেকশন হচ্ছে, ইলেকশনটা আমাদের করতে হচ্ছে, আমরা বাধ্য হচ্ছি। আমি তো বারবার থেকে 3য় দফা থেকে বলছি, প্রথমেই বলেছিলাম যে 8ম দফা করার প্রয়োজন নেই, শুনলো না ইলেকশন কমিশন। তারপরে বলেছি যখন 3য় দফায় কোভিড দেখা দিল যে আপনারা একসাথে ফেসগুলো করে নিন, ইভেন প্রচার যদি না করতে দেন তাতেও আমাদের আপত্তি নেই, মানুষ বাঁচুক, সেটাও ইলেকশন কমিশন শোনেনি। এরা প্ল্যান করে 8 ফেজ করেছে, কোন ফেজে কি করে রিগ করবে, এক একটা ফেজে এক এক প্ল্যান। আগের ফেজে কি করেছে জানেন? আপনাদের আমি জানাই, আমি যে ইনফরমেশন পেয়েছি, আমি হোয়াটসঅ্যাপ চ্যাট থেকেও যেগুলো আমার কাছে এসছে, এই যে কাজল সিনহার কথা বলছিলাম, ও তো জিতবে ছেড়ে দিন, নৈহাটি, ভাটপাড়া, জগদ্দল, এগুলো পুরো ইলেকশন হচ্ছিল, কিন্তু ইলেকশন কমিশন সিএপিএফ পাঠিয়ে পুরো বিজেপিকে মদত দিয়েছে। আর বিজেপির লিডারগুলো এক একজনের 50টা করে সিএপিএফ দিয়ে দিয়েছে। গুন্ডা, ক্রিমিনাল, আসানসোলে যারা ক্রিমিনাল, কলকাতায় যারা ক্রিমিনাল, সারা জেলায় যারা ক্রিমিনাল, তাদের সাথে 10 জন 20 জন করে সেন্ট্রাল ফোর্স দিয়ে দিয়েছে, তাদের প্রোটেকশনের কাজ করছে। দেশের যত সেন্ট্রাল ফোর্স অমিত শাহ তুলে নিয়েছে, তুলে নিয়ে বিজেপির নেতা থেকে কর্মী সবাইকে দিয়ে দিয়েছে। আর তারা এলাকা এলাকায় যাচ্ছে আর গিয়ে সেন্ট্রাল ফোর্স নিয়ে, আর আমাদের পুলিশ বেচারা হচ্ছে ইলেকশন কমিশন আসলেই ওরা ভয়ে চুপচাপ থাকে, যেন মনে হয় ঘুঘুরু বাসায় পড়েছে। তারা নিজেদের যে ব্রেনটা সেটাকে ইউজ করতে পারে না, ভাবে ইলেকশন কমিশন একদিনের জন্য বলছে, সেটা আমি শুনতে বাধ্য, তারপরে যে 5 বছর আছে সেটাও জানে না। সুতরাং তারা এইগুলো করছে। ইলেকশন কমিশনের এখানে একটা পুলিশের অবজারভার আছে, আই এম সরি টু সে, যে সে রিটায়ার্ড অফিসার, 2019-এও এখানে পড়েছিল, বিবেক দুবে, এখনো এখানে পড়ে আছে, রিটায়ার্ড অফিসার। আর রিটায়ার্ড অফিসার কন্ট্রোল করছে যারা অফিসিয়াল অফিসার এখনো আছে অ্যাক্টিভ, তাদের ওয়ার্কিং যারা, তাদের কন্ট্রোল করছে। এটা হচ্ছে ইল্লিগাল, এটা ইল্লিগাল অ্যান্ড আনকনস্টিটিউশনাল। কিন্তু ইলেকশন কমিশন শুনছে না, কারণ ইলেকশন কমিশন হয়ে গেছে বিজেপির আয়না। গতকাল আমার কাছে খবর এলো, আজকে আগামীকাল বর্ধমানে ইলেকশন আছে, বর্ধমান ওয়েস্টে।
কি করেছে পুলিশকে দিয়ে সব বাড়ি বাড়ি, এমনকি যারা আমাদের পোলিং এজেন্ট তাদের বাড়ি বাড়ি লোক পাঠিয়েছে, পাঠিয়ে বলেছে কেউ বেরোবে না, ইলেকশন শেষ হবে তারপর বেরোবে। কেন? প্রত্যেকে বেরোবে, প্রত্যেকে বেরোবেন, আপনারা ইলেকশনে ভোট করাবেন, ভালোভাবে ভোট করাবেন, অত ভয় পাওয়ার কোনো কারণ নেই। যা ইলেকশন হয়ে গেছে এবং যা হচ্ছে তাতে তৃণমূল কংগ্রেসের কোনো বিকল্প নেই, তৃণমূল কংগ্রেসই পাওয়ারে থাকবে। সুতরাং আপনার বিরুদ্ধে কেস করলেও সেটা আমরা দেখে নেব, চিন্তা করার কোনো কারণ নেই। প্রত্যেকটা এসপিকে চেঞ্জ করেছে বিজেপি, যা বলে দিয়েছে তাই করেছে, যা ইচ্ছে তাই করছে দুটি লোক এখানে বসে। এবং সে দুটি লোক জানে না যে আজকেও আমার সাথে অনেক লয়ারের কথা হয়েছে, যেভাবে এরা ইলেকশন করেছে বায়াস হয়েতে, আগামী দিন আমরা সুপ্রিম কোর্টে যাবই এবং আমরা দেখব যাতে আগামী দিন দেশ গণতন্ত্র ঠিক মতো চলে, গণতন্ত্র বিজেপির কথায় বিজেপির আয়না হয়ে যেন না চলে, আমরা করবো। এবং তারা আমাকে বলেছে ফুল সাপোর্ট দেবে, সুপ্রিম কোর্টের বিখ্যাত বিখ্যাত লয়াররা। আমরাও দেখবো এটা নিয়ে কত দূর যেতে পারি। আমি ইলেকশনে জিতেও এটা ছাড়বো না, এটা আমি ধরে রাখবো, আমার কাছে এভিডেন্স আছে। মুর্শিদাবাদেরও আপনাদের আমি বলি, মুর্শিদাবাদ জেলায় দেখুন, আমি কিন্তু আপনার জেলায় পড়ে আছি, আমার মিটিং ছিল আজকে, গতকাল বীরভূম করে আমার মিটিং ছিল এখানে। আমি দেখুন, আমি কিন্তু মুর্শিদাবাদেই পড়ে আছি, আমি কিন্তু কলকাতায় ফিরে যাইনি। আমার মিটিং ইলেকশন কমিশন ব্যান করলেও আমি কিন্তু মুর্শিদাবাদ, ব্যান মানে ওই নিষিদ্ধ করলেও 500 জনের বেশি করা যাবে না, আমার পক্ষে তো সম্ভব নয়, তবুও বুদ্ধি করে এই হলের মধ্যে 200-300 নিয়ে করছি। আমার কথা হচ্ছে ভার্চুয়াল করছি, এবং আমি কিন্তু মুর্শিদাবাদ জেলাতেই করছি, আমি কিন্তু কলকাতা থেকে ভার্চুয়াল করতে পারতাম, কিন্তু কলকাতা থেকে আমি করিনি। আমি কিন্তু কাল বোলপুরে, বীরভূমেরটা বোলপুরে গিয়ে করেছি, এবং আজকেও আপনাদেরটা আমি এখান থেকে করছি। মালদারও যারা আছে আমি তাদেরও বলবো, মালদাও আমি ঘুরে এসেছি, অলরেডি 4টে মিটিং করেছি। মুর্শিদাবাদেও আমি 3টে মিটিং করতে পেরেছি, বাদবাকি আমি করতে পারিনি। কিন্তু যে যে জায়গায় মিটিং করতে পারিনি, আমি কথা দিচ্ছি, আমি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের রিভিউ মিটিং থেকে শুরু করে নানা রকম জনকল্যাণমূলক কাজে কেন্দ্র করে আমি যে যে এলাকায় যাব বলে কথা ছিল কিন্তু পৌঁছতে পারিনি ইলেকশন কমিশনের ধাক্কায়, সেই এলাকাগুলো কিন্তু আমি আফটার ইলেকশন ভিজিট করবই। আমি আপনাদের কথা দিচ্ছি, আমি ভিজিট করবই। আপনারা তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের জেতান। আমিরুল হাসান ইসলাম, তার কেন্দ্র তো শামসেরগঞ্জ, আপনারা জানেন একজন প্রার্থী মারা গেছেন, তাই তার ভোটটা হবে 16 তারিখে। প্রথমে তো ঈদের দিন দিয়ে দিয়েছিল, তারপরে তো আমরা সব প্রতিবাদ করাতে আমি ভেবে পাই না ইলেকশনের কাছে, ইলেকশন কমিশনের কাছে ক্যালেন্ডার আছে কিনা। খলিলুর রহমান, আশিস মার্জিত, তিনি হচ্ছেন আমাদের খড়গ্রামের ক্যান্ডিডেট। জীবন কুমার সাহা এখানে আছে, সবাই আপনাদের আশীর্বাদ চাইছে। বড়োয়ার ক্যান্ডিডেট, বড়োয়াটা নিয়ে নানা রকম বদমাইশি করছে বিজেপি, এটা ভালো করে নজর দিতে হবে। অপূর্ব সরকার কান্দি, অপূর্ব এখানে আছে, হ্যাঁ। আচ্ছা তোমরা, আমি যখন নামগুলো বলছি তোমরা নমস্কার করো পাবলিককে আগে। আমিরুল ইসলাম থেকে শুরু করি, শামসেরগঞ্জ, নমস্কার করো, সবার কাছে তোমাদের আশীর্বাদ শুভেচ্ছা দোয়া প্রার্থনা করো। আমিরুল হয়ে গেল, এবার হচ্ছে আশিস মার্জিত, খড়গ্রামের প্রার্থী, আচ্ছা এসে যাবে এক্ষুনি। জীবন কুমার সাহা, বারোয়ার প্রার্থী। ভালো করে এলাকা দেখে নাও, বিজেপি ওখানে নানা রকম টাকা পয়সা দিয়ে টাকার হোর্স পাইপ চালাচ্ছে, ইলেকশন কমিশন কানে চোখে দেখতে পায় না, দেখে নাও। অপূর্ব সরকার কান্দি, ওখানেও টাকার হোর্স পাইপ চলছে, পারলে ধরে নাও, ইলেকশন কমিশন চোখে দেখতে পায় না। হুমায়ুন কবির, ভরতপুর, হুমায়ুন তো আমাদের এগুলো সবার জেতা উচিত। রবিউল আলম চৌধুরী, রেজিনগর। হাসানুজ্জামান, বেলডাঙ্গা। হাসানুজ্জামানের তাহলে চিফ ইলেকশন এজেন্ট, এবং তোমরাও দল থেকে দেখে দেবে, ঠিক আছে। যার যার করানো হয়েছে মুর্শিদাবাদ এলাকায়, আবু তাহের, খলিলুর রহমান, দুজন দায়িত্ব নিয়ে দেখে দেবে। কারণ জাকির কেমন আছে এখন, হ্যাঁ আমি জানি। নিয়ামত শেখ হরিরাও, আমাদের হরিহর পাড়ার নিয়ামতকেও সবাই সমর্থন করবেন প্লিজ। শাহিনা মমতাজ বেগম,
নওডা, জাফিকুল ইসলাম ডোমকল, আব্দুল রাজ্জাক জলঙ্গি, ওর মিটিং চলছে, বক্সি পূর্ণেন্দু বোস দোলা সেন, ওরা সব এখানে আছে। আমি এবার আপনাদের কাছে বলবো, আমি মালদা এবং মুর্শিদাবাদ এবং যে যে জায়গাগুলো ইলেকশন হয়নি সব জায়গাগুলোর জন্যই বলবো যে আপনারা দয়া করে ভোটটা তৃণমূল কংগ্রেস জোড়াফুলকে দেবেন। এই তো দেখছেন কোভিড সিচুয়েশন, মোদি তো ভাষণ দিয়ে ব্যস্ত, ভাষণ দিয়ে পালিয়ে গেল। এত দূর কোভিড বাড়তো না যদি গত 6 মাস ধরে ইঞ্জেকশনটা সবাইকে দিয়ে দেওয়া হতো। 2টো করে ভ্যাকসিন নিয়েও অনেকের হয়েছে, সেটা 0.1%, কিন্তু ভ্যাকসিনটা দিয়ে দেওয়া হতো। উনি কি করলেন, ভ্যাকসিনটা নিয়ে 80টা দেশকে দিয়ে দিয়েছে। আমাদের দেশে যা ভ্যাকসিন হয়েছিল, উৎপাদন হয়েছে, তিনি 80টা দেশকে বিনা পয়সায় পাঠিয়ে দিয়েছেন। আর অথচ দেশ জ্বলছে। আজকে দিল্লিতে গণচিতা জ্বলছে, অক্সিজেনের অভাবে 21 জন একসঙ্গে মারা গেল, তাদের গণচিতা জ্বালানো হলো। উত্তরপ্রদেশে বিজেপির সরকার পাঁচিল তুলে দিয়েছে যাতে ডেড বডি পুরানো কেউ দেখতে না পায়। আর একটা আইন করেছে গতকাল, কোনো কোর্টে যাওয়া যাবে না, যাকে ইচ্ছে তাকেও অ্যারেস্ট করতে পারে। এই বিজেপির রাজ্যগুলোর কেলেঙ্কারি। আসামেও তাই, ত্রিপুরাও তাই। বাংলায় তৃণমূল কংগ্রেস আছে বলে আপনারা শান্তিতে আছেন, স্বস্তিতে আছেন, কারোর সাথে কারো বিরোধ নেই, সম্প্রীতি রক্ষা করে আছেন, সর্বধর্ম বর্ণ একসাথে আছেন। আর বাংলায় কোনো বিপদ হলে আমরা ঝাঁপিয়ে পড়ি, কতটা করতে পারি জানি না, বাট ঝাঁপিয়ে পড়ি। আমপান থেকে শুরু করে আগের বারেও কোভিডের ঝড় আমরা সামলে দিয়েছিলাম। এবারে ইলেকশন করে বাড়িয়ে দিয়েছে। বাইরের থেকে যদি 4-5 লাখ এখানে এসে পড়ে থাকে, কোভিড ছড়ায়, তার জন্য দায়ী কে? তা সত্ত্বেও আমি মনে রাখবেন, আমি এই গত 7 দিন ধরে, যেদিন থেকে কোভিডের কথা আবার কানে এসছে, আমি নির্বাচনী মিটিং কম করি, কিন্তু আমি কোভিডটা বেশি করে দেখছি যাতে জনগণ বিপদে না পড়ে। জেলায় জেলায় সেফ হাউস করা হয়েছে, জেলায় জেলায় হসপিটালগুলোকে দায়িত্ব নিয়ে দেখা হচ্ছে। আমরা প্রায় 100 হসপিটাল তৈরি করেছি। যে 100 হসপিটাল তৈরি করেছি মানে 100 হসপিটাল প্রাইভেট থেকেও আমরা 58টা নিয়েছি, প্রাইভেট নার্সিংহোমগুলো, এবং তাদের আমরা বলেছি যে তোমরা 60% তোমরা কোভিডের জন্য রাখো, 40% অন্যান্য জন্য রাখো। দেখুন, মেটার্নিটি তো আপনি বন্ধ করতে পারবেন না, এটা চালাতেই হবে এমার্জেন্সি। কিছু এমার্জেন্সি কেস আছে, সেগুলো করতেই হবে। বাদবাকি প্রাইভেট সেক্টর থেকে শুরু করে সবাইকে আমরা বলেছি কোভিডের জন্য তোমরা বেড রাখো। এবং আমরা অলরেডি অক্সিজেন সিলিন্ডার বাইরে থেকে 5000 যেটা অ্যাভেলেবেল ছিল আমরা সঙ্গে সঙ্গে তুলে নিয়েছি। এবং এইভাবে ওষুধ থেকে শুরু করে, ইঞ্জেকশন থেকে শুরু করে, খুব কস্টলি, কিন্তু দামের দিকে আমি তাকাচ্ছি না, কারণ আমি চাই মানুষের ট্রিটমেন্ট হোক। এবং আমরা ফেব্রুয়ারি মাস থেকে নরেন্দ্র মোদীকে বলেছিলাম যে তুমি আমাকে ভ্যাকসিনটা শুধু পারমিশন দাও, কারণ স্টেটের কাছে ভ্যাকসিনের পারমিশন নেই, সব পারমিশন উইথড্র করে নিয়েছে। অক্সিজেন কোথা থেকে নেবো সেটা ওরা ঠিক করে দেবে, ভ্যাকসিন কোথা থেকে আসবে সেটা দিল্লি ঠিক করে দেবে। করবার ক্ষমতা নেই, সব কিছু কেন্দ্রীভূত করবার একটা জোরদারি আর জমিদারি, আর সারাক্ষণ ভাষণ দিয়ে চলছেন। কোভিড কিন্তু ভারতবর্ষে এতটা হতো না যদি গত 5 মাস নেগলিজেন্স না করে প্রপার প্ল্যানিং থাকতো অক্সিজেনের, তাহলে কিন্তু ওষুধের প্ল্যানিং থাকতো। আর 65% ওষুধ আমার দেশে যেটা উৎপাদন হয়েছে, 65% তার বাইরে পাঠিয়ে দিয়েছে। এখন যখন আমার ঘরে ভাত নেই, আমি ভাত দাও করে চিৎকার করছি, অক্সিজেন দাও করে চিৎকার করছি, কিন্তু এটা আমাদের ছিল, এগুলোকে সমস্ত বাইরে বের করে দিয়েছে। ফলে পাবলিক আজকে ফেস করছে। তা সত্ত্বেও আমি মনে করতে বলবো সবাইকে, বেশি ভয় পাবেন না। ভয় পেলেন তাহলে কিন্তু হৃদয়টা দুর্বল হয়ে যায়। মনটাকে শক্তিশালী রাখতে হবে এবং
সর্দি কাশি হলে ডাক্তার দেখাবেন, চিকিৎসা করবেন, ঘরে আইসোলেট থাকবেন যাতে কোনো অসুবিধা না হয়। को मिल जाएगा और चोल चोर को তাদের ভোট কেন্দ্রে নিয়ে গিয়ে ভোট দেওয়ার ব্যবস্থা করার কথা হেলথ সেক্রেটারিকে বলা হয়েছে। ইলেকশন কমিশনের সাথে টেক আপ করবে। আর যারা সেফ হাউসে আছে তাদের একসাথে নিয়ে গিয়ে তারাও যাতে ভোটটা দিতে পারে কোভিডের টাইম অনুযায়ী তার জন্য ব্যবস্থা করা হয়েছে। মনে রাখবেন এই ইলেকশনটা খুব ইম্পর্টেন্ট এবং चिंता के लिए 80 करोड़ की जनता के लिए 5 किलो अनाज देने की व्यवस्था प्रति व्यक्ति की है। इसको हमको समझना चाहिए। मित्रों, जब मैं बंगाल की चुनाव की बात करता हूं तो मुझे याद आता है मां, माटी, मानुष कहां चले गए, कहां चले गई ममता जी की वो बात, कहां हुई मां की चिंता, कहां हुई माटी की चिंता, कहां हुई मानुष की चिंता। अगर मैं मां की चिंता करूं तो दीदी कहती है मैं बंगाल की बेटी हूं, दीदी कहती है मैं बंगाल की दीदी हूं। अरे शोभा मुजुमदार भी तो बंगाल की मां थी। 80 वर्ष की महिला को अपने बेटे की जान बचाने के पीछे अपनी जान देनी पड़ी। ये बात को ध्यान में रखना चाहिए और बंगाल की जनता माफ नहीं करने वाली है। मां, माटी, मानुष का नारा लगा करके चलने वाले लोग। अगर मैं माटी की बात करूं तो माटी की कहां चिंता हो। बंगाल जो विकास का एक समय प्रारूप माना जाता था दुनिया में, वह आज पिछड़ा प्रदेश के रूप में देखा जा रहा है। और इस पिछड़े हुए प्रदेश को देखने के लिए हमको ध्यान में रखना चाहिए कि ये ऐसे पिछड़े प्रदेश को अग्रगणी बनाने में भारतीय जनता पार्टी को हम सत्ता में लाएंगे तो हमको उसमें से सफलता मिलेगी। ये हमको ध्यान में रखना चाहिए। अगर मैं मानुष की बात करूं तो क्राइम रिकॉर्ड और क्राइम ब्यूरो का रिकॉर्ड जो सबसे गड़बड़ बंगाल का है, ममता जी ने क्राइम रिकॉर्ड को देना बंद कर दिया था। क्यों? क्योंकि वो सच्चाई को छुपाना चाहती थी। क्यों? क्योंकि वो सच्चाई को न मानने के लिए और देश को सच्चाई बताने से इनकार कर रही थी। ऐसी मां, माटी, मानुष की बात करने वाले लोग आज जिस तरीके से बंगाल को जिस कागार पर ला करके खड़ा कर दिया है, उससे निकाल करके लाना आवश्यक है। और यह निकालने का काम सिर्फ भारतीय जनता पार्टी कर सकती है। यह सिर्फ भारतीय जनता पार्टी का कमल खिला करके हम कर सकते हैं। इसको हमको ध्यान में रखना चाहिए। आज बंगाल में क्या है? टोलाबाजी, तुष्टीकरण, तानाशाही। तानाशाही इस कदर की हो गई है कि बंगाल के जो हमारे टीएमसी के लोग हैं वो हमारे लोगों को हर तरीके से धमकाने का प्रयास कर रहे हैं। उनको मालूम चल गया है कि प्रजातांत्रिक तरीके से उन्होंने लड़ाई हार ली है, वो हार चुके हैं और इसलिए आज वो तानाशाही पर आ गए, वो धमकाने पर आ गए और वो धमकाने के साथ साथ लोगों को डराने का काम कर रहे हैं। अगर मैं टोलाबाजी करूं तो टीएमसी का कार्यकर्ता और टोलाबाजी ये पर्यायवाची बन गए हैं। कोट मनी, कोट मनी, कोट मनी। না কেউ বসে থাকবেন না, আপনারা কেউ চোর ডাকাত নন। আর গণতান্ত্রিক অধিকার আছে আপনার ভোট দেওয়ার, আপনার গণতান্ত্রিক অধিকার কেউ কাটতে পারেনি, এটা মাথায় রেখে দেবেন। মুর্শিদাবাদ, মালদা থেকে শুরু করে সারা বাংলা সবাইকে আমি বলবো, কলকাতা থেকে শুরু করে ভোটটা দেবেন যাতে এনপিআর থেকে আর যেন এনপিআরে পড়তে না হয়, এনআরসিতে পড়তে না হয়। একদিকে এনপিআর, একদিকে এনআরসি, একদিকে কোভিড, সবই আছে। কিন্তু সব কিছু বিধি মেনেও মনে রাখবেন, আমরা যেহেতু এনপিআর চাই না, এনআরসি চাই না, ভোটার লিস্টে প্রত্যেকের একটা করে ভোট দেওয়ার দরকার, তার নামটা থাকা দরকার। ভোটটা দেবেন অবশ্যই এবং নিজেদের ভালো রাখবেন, সুস্থ রাখবেন। মুর্শিদাবাদে যা কাজ হয়েছে অনেক জায়গায় এত কাজ হয়নি। মুর্শিদাবাদ, মালদার সবচেয়ে বড় সমস্যা গঙ্গা ভাঙনের সমস্যা। আজ পর্যন্ত ফরাক্কা ড্রেজিং করেনি। আজ পর্যন্ত ফরাক্কা ইন্দো বাংলাদেশের যে চুক্তি হয়েছিল, যে টাকাটা স্টেটকে দেওয়ার কথা ছিল, সেই টাকাটা দেয়নি। ফলে গঙ্গার পার ভাঙনগুলো আমরা যেতটুকু করতে পারছি নিজের টাকায় করছি।
গঙ্গা ভাঙন, বন্যা, এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। তার সত্ত্বেও ওরা নিজেদের কাজটা করেনি, একটা কাজও করতে পারেনি। উপরন্তু এখন গ্যাস হর্স্ট, মানে যেরকম পাইপে জল বেরোয় না, জলের পাইপ আমরা বলি, মোটা মোটা পাইপ, সেরকম টাকার পুরো ঝর্ণা বেরোচ্ছে। আর ইলেকশন কমিশন আজ পর্যন্ত কাউকে ধরেনি। বিজেপির বিরুদ্ধে 10টা অভিযোগ করুন, কিচ্ছু করবে না। তৃণমূল কংগ্রেসের ব্যাপারে বলছে তৃণমূল গুন্স, তৃণমূল নাকি গুন্ডা, আর বিজেপির গুন্ডারা হচ্ছে ওদের অ্যাসেট। বিজেপি যা যা বলছে ওখানে বসে কয়েকটা গদ্দার আমাদের দলে যেগুলো ছিল সেগুলো বসে বসে প্ল্যানিং তৈরি করে দিচ্ছে, আর দিয়ে ওই অঞ্চল থেকে ওকে ধরো তাহলে তৃণমূল ভোটটা করতে পারবে না, ওই অঞ্চল থেকে ওকে ধরো তাহলে তৃণমূল করতে পারবে না ভোটটা। আমি আপনাদের পরিষ্কার বলে যাচ্ছি, আমি যখন বলছি পাবলিকলি বলছি, ভয় পাবেন না, কেউ থানায় যাবেন না, ভয় পাবেন না, নিজেরা নিজেদের কাজটা করুন। কোনো দাঙ্গায় কেউ যাবেন না, কোনো প্ররোচনায় কেউ যাবেন না। ওদের অনেক রকম প্ল্যানিং আছে। ওদের দুটো চোখ মনে রাখবেন, একটা চোখ দিয়ে দাঙ্গা বেরোয় আর একটা চোখ দিয়ে মিচকি মিচকি হাসে। ज्यादा महिलाओं का अत्याचार बंगाल में है, सबसे ज्यादा बलात्कार के केस, रेप के केस बंगाल में, सबसे ज्यादा महिलाओं का उत्पीड़न बंगाल में है, सबसे ज्यादा घरेलू अत्याचार बंगाल में है, सबसे ज्यादा ह्यूमन ट्रैफिकिंग बंगाल में है, सबसे ज्यादा देह व्यापार बंगाल में है, और सबसे ज्यादा अनरिपोर्टेड केसेस ऑफ रेप बंगाल में है। मित्रों, आपको इससे निजात दिलाना है, और मैं ये विश्वास के साथ कह सकता हूं, भारतीय जनता पार्टी की सरकार आएगी, महिलाओं पर अत्याचार बंद होगा और महिलाओं को पूरे शान के साथ जीने का अधिकार मिलेगा। इस बात को हमको समझना चाहिए। এর মধ্যে এক মুঠো নুন দিলে যা হয় আর কি, কিছুই হবে না। তাও আমরা ইতিমধ্যে 1 কোটি ওপর লোককে আমরা কিন্তু ভ্যাকসিনটা দিয়েছি বাংলাতেও, এবং আরও 1 কোটি আমরা ইমিডিয়েট চেয়েছি। আমরা পুরো সবাইকে বিনা পয়সা ভ্যাকসিনটা করে দেবো। আপনারা সকলে সাবধান থাকবেন, খাওয়া দাওয়াটা ভালো করে করবেন। এখনো বলি, ভাত সেদ্ধ, আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, ডিম সিদ্ধ, এর কোনো বিকল্প নেই। ভালো করে শরীরটাকে ইমিউনিটিটা বাড়াতে হবে যাতে এসব না হয়। আর কারো হলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আইসোলেশনে রাখুন। যদি সেরকম কিছু অক্সিজেন হট করে কমে যায় নিশ্চয়ই ডাক্তার দেখাবেন, সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নেবেন। আর নির্বাচনটা মিটে গেলে আমি নিশ্চয়ই আপনাদের কাছে আসবো, তবে মুর্শিদাবাদ মালদা ছাড়া এবার আমার হবে না। মুর্শিদাবাদ মালদায় কিন্তু এবার আপনার একটা বড় ফ্যাক্টর। বর্ধমান বলুন, বীরভূম বলুন, মুর্শিদাবাদ বলুন, মালদা বলুন, কলকাতা বলুন, আপনারা কিন্তু বড় ফ্যাক্টর। সেই জন্য আপনাদের প্রত্যেকটা ভোট আমাদের সরকার আনতে সাহায্য করবে। আর আমাদের সরকার যদি না আসে, পুরো আপনাদের জলাঞ্জলিতে পাঠিয়ে দেবে বিজেপি, কাউকে বাড়িতেও থাকতে দেবে না। এরা এত অধম, এদের বলতে হবে তুমি অধম, তাই বলি আমি উত্তম হইব না কেন। এগুলো মাথায় রাখবেন, আর ভালো করে মন দিয়ে সাহস করে কাজটা করতে হবে। মুর্শিদাবাদের প্রার্থীরা সব ঠিক আছেন তো? চিফ ইলেকশন এজেন্ট থেকে শুরু করে সবাই ঠিক আছে, সবাই মিলে স্ট্রংলি করবেন। আমি চাই না কারো যদি কোভিডও হয় সে বাড়িতে বসে অপারেট করুন, কিন্তু কাজটা করতে হবে। এবং প্রত্যেক ক্যান্ডিডেট এখন থেকে 5-6 জনের একটা মনিটরিং টিম করুন নিজের এলাকায়, যাতে বাই চান্স একজনের হয়ে গেলে কোভিড আর 4 জন সেই কাজটা করতে পারে। ফিল্ড থেকে ছেড়ে চলে যাওয়ার কোনো কারণ ঘটেনি। 2-1 জন আমি দেখছি আমার কোভিড হয়েছে বলে স্টেটমেন্ট দিয়ে ঘরে ঢুকে যাচ্ছে, এটা কিন্তু ঠিক নয়। আমি একটা যুদ্ধ করতে নেমেছি আর যুদ্ধের সময় আমি পালিয়ে গেলাম, এটা তো ঠিক নয়। আমি তো ফোনে ফোনে অপারেট করতে পারি, আমি বাড়িতে থেকে আইসোলেশনে থেকে আমি ফোনে ফোনে অপারেট করতে পারি। আমার শরীর খারাপ হলে আমার চিফ ইলেকশন এজেন্টের টিম থাকবে। প্রত্যেকটা ক্যান্ডিডেট এখন থেকে 8-10 জনকে নিয়ে একটা টিম করে নিন অঞ্চল ওয়াইজে। একজনের যদি কোভিড হয় 9 জন দেখবে, 9 জনের মধ্যে আরেকজনের যদি হয় 8 জন দেখবে, দরকার আরও 2 জনকে ইনক্লুড করুন। এইভাবে একটা করে কমিটি এখন থেকে তৈরি করে নিন। এত কোভিড হবে না বলে আমার বিশ্বাস, তবু আমরা প্রিকশনটা নিই। আর বাদবাকি হসপিটালগুলো যাতে ভালো করে চলে, কোভিড ওয়ারিয়ার যারা আছেন, যাদের কোভিড হয়ে গেছে
মুর্শিদাবাদ থেকে আমরা প্রথম কোভিড ওয়ারিয়ার ক্লাবটা শুরু করেছিলাম এবং মুর্শিদাবাদ থেকেই কিন্তু প্রথম, মনে রাখবেন, কোভিড ওয়ারিয়ার যারা, তারা আমাদের সাথে কাজ করেছিলেন। আগামী দিন বিভিন্ন কাজে এদের আমরা নিয়ে নেব। আমি এখনও বলি, কোভিড ওয়ারিয়ার কেউ থাকলে ইলেকশনের পর, যেহেতু আপনাদের 2 তারিখে ইলেকশন আছে, আপনাদের 29 তারিখে ইলেকশনে আছে, ইলেকশনের পরে আপনারা স্বাস্থ্য দপ্তরে জয়েন করতেই পারেন। বিভিন্ন কাজে তাদের কাজে লাগালে আমাদের কোভিডের কাজটা আরও সুবিধে হবে, কারণ তারা ভয় পাবে না, তারা ভালো করে কাজটা করতে পারবে। কাজে এটুকু বলে আমি সবাইকে বলবো, মালদা মুর্শিদাবাদ মনে রাখবেন, এবার আমি আমও চাই, আমসত্ত্বও চাই। সাথে যেহেতু কোভিড ঢুকিয়ে দিয়েছে আমাদের এখানে, তাই আমের আচারও চাই। একদম মাথায় রাখবেন। বড় আর মানুষকে, নাড়ু পরে এসছে, হ্যাঁ, কই আশিস মার্জিত, নমস্কার করো তোমার পাবলিককে। হ্যাঁ, বহরমপুরের নাড়ু, নমস্কার করো সবাইকে। আমি বহরমপুর থেকে শুরু করে, কান্দি থেকে শুরু করে, বড়ুয়া থেকে শুরু করে, আমি সব জায়গায়। मित्रों, मोदी जी ने यूपीए के टाइम में पहले आपको बंगाल के विकास के लिए 1,32,00,000 रुपए मिले थे। 1,32,000 करोड़ रुपए आपको मिले थे। और जब बीजेपी की सरकार आई तो आपको 4,48,00,000 रुपए, आपको 4,48,000 करोड़ रुपए आपको मिले हैं। यानी 4 गुना आपको भारतीय जनता पार्टी के टाइम पर काम विकास के लिए आपको पैसे मिले हैं। अगर मैं बात करूं तो 53 रेलवे प्रोजेक्ट्स के लिए 48,000 करोड़ रुपए बंगाल को दिए गए हैं। अगर मैं बात करूं तो 3 सोलार प्रोजेक्ट्स ये भी आपको समर्पित किए गए हैं। और हावड़ा, मधुग्राम और न्यू टाउन, इन तीनों में सोलार प्रोजेक्ट्स को बनाया गया, सोलार सिटी बनाई गई, सोलार पावर सेंटर्स बनाए गए। ये हमको ध्यान में रखना चाहिए। सोशल सिक्योरिटी में, सामाजिक सिक्योरिटी में लगभग आपको 21 लाख लोगों को जोड़ा गया है। और उसी तरीके से हमारे प्रधानमंत्री जी जब हल्दा में 7 फरवरी को आए थे तो उन्होंने 4,700 करोड़ रुपए के प्रोजेक्ट्स को अपनी हामी भरी थी और उस पर काम शुरू किया था। और जब पीएम साहब हुगली आए थे 22 फरवरी को तो उन्होंने 3,000 करोड़ रुपए के प्रोजेक्ट्स को, उसको भी अमली जामा पहना करके उनको काम में लगाया था। मित्रों, इस साल के बजट में 675 किलोमीटर की सड़क जो बनने वाली है उसके लिए 25,000 करोड़ रुपए देने की व्यवस्था की गई है। ईस्ट कोस्ट कॉरिडोर जो खड़गपुर से लेकर के विजयवाड़ा तक जाएगी, उसके लिए अनाउंसमेंट हुई है, उसके लिए पैसे दिए गए हैं। ईस्ट वेस्ट कॉरिडोर जिसमें भुसावल, खड़गपुर और दानकुनी को जोड़ा गया है, उसके लिए पैसे की व्यवस्था की गई है। पेतुआ घाट फिशिंग हार्बर के लिए पूर्व मेदिनीपुर में उसके लिए आर्थिक सहायता दी गई है। और उसी तरीके से चाय के बागानों के लिए उत्तर बंगाल में 1,000 करोड़ रुपए इस बार के बजट में प्रधानमंत्री जी ने रखा है। ये चाय के बागानों में जो हमारी महिलाएं काम करती हैं, उनके सामाजिक सुरक्षा की व्यवस्था करनी है, उनको पैसे की व्यवस्था करनी है, उनके बच्चों के पढ़ाई की व्यवस्था करनी है, उनके स्वास्थ्य की व्यवस्था करनी है। इसके लिए 1,00,000 करोड़ रुपए रखा गया है। ये हमको समझना चाहिए। अगर मैं महिलाओं की बात करूं तो इस बार उनको मुफ्त हेल्थ केयर मिलेगा, इसकी घोषणा हम लोगों ने की है। इसके साथ साथ उनको पब्लिक ट्रांसपोर्टेशन में मुफ्त जाने की व्यवस्था होगी, इसकी हमने घोषणा की है। 5,000 करोड़ रुपए हमने रखा है सिर्फ महिलाओं के सेल्फ हेल्प ग्रुप को समर्थन देने के लिए। और इसके साथ साथ जो बच्चियां 18 साल की होंगी उनके लिए, महिलाओं के लिए 2 लाख रुपए की आर्थिक व्यवस्था करने की भी व्यवस्था की गई है। ये हमको समझना चाहिए। इसके साथ साथ जैसा मैंने कहा कि आयुष्मान भारत के लिए हमारे 4,64,00,000 लोगों को ये व्यवस्था तो मिलेगी, लेकिन साथ ही आशा वर्कर्स जो 4,500 रुपये उनको प्रति माह मिलता है, उनको प्रतिवर्ष 6,000 रुपये मिलेगा, इसकी भी व्यवस्था की गई है। युवाओं के लिए 25 लाख रुपए के हिसाब से 10,000 स्टार्टअप शुरू होंगे बंगाल में, इसकी भी व्यवस्था की गई है। और उसी तरीके से जब मैं इस इलाके की बात करता हूं तो मुझे मालूम है कि गंगा के कारण
यहाँ पर बहुत बड़ा इरोजन हुआ है, लगभग 2000 परिवार इसके कारण नुकसान में पड़े हैं। उनकी व्यवस्था करना भी भारतीय जनता पार्टी की जिम्मेवारी है, वो भी हम करेंगे। हम उनके लिए जॉब्स की व्यवस्था भी करेंगे, उनको रोजगार मिल सके इसकी भी हम चिंता करेंगे। लेकिन इसके साथ साथ हम हर तरीके से, सड़क बननी चाहिए, स्वास्थ्य की सुविधाएं होनी चाहिए, पढ़ाई की व्यवस्था होनी चाहिए, दवाई की व्यवस्था होनी चाहिए, ये सब चीजें हम मानिकचक में जरूर करेंगे, ये हम आपको बताना चाहते हैं। मैं यहाँ पर आपसे श्री गौरचंद्र मंडल जी के लिए समर्थन मांगने के लिए आया। गौरचंद्र मंडल जी जो प्राइमरी स्कूल के टीचर हैं और जमीन के आदमी, जमीन से जुड़े हुए हैं, समाज के सुख दुख में रहते हैं, ऐसे गौरचंद्र मंडल जी का समर्थन करना हमारी जिम्मेवारी है। मैं आपसे निवेदन करूंगा कि आप गौरचंद्र मंडल जी को आप अपना बहुमूल्य वोट दें, कमल खिलाएं, ईवीएम की मशीन पर कमल का बटन दबाएं और गौरचंद्र मंडल जी को जब आप भेजेंगे, आपको मालूम है इन्होंने हर तरीके के कैंप लगा करके लोगों की सेवा की है। ऐसे गौरचंद्र मंडल को आशीर्वाद देना ये आपकी और हमारी प्रमुख जिम्मेवारी होती है। मुझे पूरा विश्वास है कि आप इस काम को पूरा करेंगे और इतनी धूप में, इतनी गर्मी में भी आप सब लोग आए और आपने मुझे इतने दूर से सुना, इसके लिए मैं आपको धन्यवाद भी देता हूं, बधाई भी देता हूं और आपको विश्वास दिलाता हूं चुनाव खत्म होने के बाद मैं जरूर आपके पास आऊंगा और आपसे बातचीत भी करूंगा, आपसे मिलूंगा भी और गौरचंद्र मंडल जी को निश्चित रूप से मेरा आशीर्वाद भी रहेगा और वो यशस्वी हो, जीते आपके आशीर्वाद से, नया बंगाल, सोनार बंगाल, असोल परिवर्तन के लिए काम करें, यही मेरा आपसे निवेदन है। मित्रों, मुझे पूरा विश्वास है कि मोदी जी की बताई बात पर असोल परिवर्तन करने में आप कोई कसर नहीं छोड़ेंगे और वहां से आप गौरचंद्र मंडल जी को चुनाव जिताएंगे। इन्हीं शब्दों के साथ आप सबका बहुत बहुत धन्यवाद, बहुत बहुत नमस्कार, धन्यवाद। আমি কনগ্রাচুলেট করছি আমার ইয়াং জেনারেশনকে, নতুন ভোটারদের, ছাত্র যৌবনকে, শ্রমিক কৃষককে, আনঅর্গানাইজ সেক্টরকে, যারা আমাদের সবচেয়ে বড় অ্যাসেট। আর মুর্শিদাবাদে বিড়ি শিল্প আমাদের বড় অ্যাসেট। মুর্শিদাবাদ মালদায় যারা বিড়ি শিল্পে আছেন তারাও সামাজিক সুরক্ষা স্কিমে আমাদের কাজ করে। আর আমাদের এখানে খলিলুর রহমান বলুন, জাকির বলুন, জাকির তো মৃত্যুর হাত থেকে বেঁচে এসছে, জাকির বলুন, খলিলুর বলুন, ইমামি বলুন, সবাই আছে। এরা সবাই বিড়ি শিল্পের সাথে যুক্ত আছে। প্রায় 1.5 কোটি লোকের সামাজিক সুরক্ষা কার্ডও আমাদের আছে, যেটা আমরা যারা যখন 60 বছর বয়স হয়ে যাবে তারা 2-2.5 লক্ষ করে টাকা পাবে এবং আমরা ইতিমধ্যেই তাদের হয়ে প্রতি মাসে 55 টাকা করে জমা দিই। এটা গভর্নমেন্ট দেয়। যেমন কৃষি দ্রব্যে আজকে কোনো মিউটেশন ফিজ লাগে না, কৃষি জমিতে খাজনা লাগে না, সব ফ্রিতে করে দিয়েছি। এমনকি কৃষক বন্ধু, কৃষক মারা গেলে 2 লক্ষ টাকা পায়। সেরকম অনেক স্কিম, তপশিলি আদিবাসী তাদের তো 60 বছর হলেই পেনশন পায়। আবার আজকে পুরোহিত ভাতাও শুরু হয়েছে, সবাইকে পুরোহিত ভাতাও দেওয়া হচ্ছে, যেমন মুয়াজ্জিম ইমামরা পায়। সুতরাং কোনো ডিসক্রিমিনেশন কোথাও নেই। আমাদের সরকার এই 7-8 বছরে যা কাজ করেছে, 10 বছর তো এখন হয়নি, যা কাজ করেছে তার মধ্যে 1 বছর কোভিড গেছে, তার মধ্যে 2বার বিধানসভা ইলেকশন, 2বার লোকসভা ইলেকশন হয়েছে। 5-6 বছর কাজ করার সুযোগ পেয়েছি এবং 5-6 বছরের মধ্যে কন্যাশ্রী থেকে শুরু করে, রূপশ্রী থেকে, সবুজশ্রী থেকে, বিনা পয়সা সাইকেল দেওয়া থেকে শুরু করে, 12 ক্লাসের ট্যাব যেটা 10,000 টাকার স্মার্টফোন দেওয়া থেকে শুরু করে কি করিনি বলুন তো? বাচ্চারা স্কুলে যায় তার জুতোটাও আমরা কিনে দিই, তার জামাটাও আমরা কিনে দিই, তার ব্যাগটাও আমরা কিনে দিই। সুতরাং সবটাই করে দিই। কেউ মারা গেলে পোড়াতে পারছে না বা কবর দিতে পারছে না, তার জন্যও 2,000 টাকা দেওয়া হয়। এলাকায় এলাকায় বৈতরণী শ্মশানঘাটও তৈরি করে দেওয়া হচ্ছে, বাদিয়ে দেওয়া হচ্ছে, বেরিয়াল গ্রাউন্ডও বাদিয়ে দেওয়া হচ্ছে, জহর থানও বাদিয়ে দেওয়া হচ্ছে, মাজিদ থানও বাদিয়ে দেওয়া হচ্ছে। সুতরাং সবটাই করছি আমরা। আর কেন্দ্রীয় সরকার একটা না ঘরকা না ঘাটকা ভাষণ দিয়ে বলবে আত্মনির্ভর ভারত হবে। আর এমন আত্মনির্ভর ভারত বলছে তোমরা নিজেরা নিজেকে বাঁচাও। অক্সিজেন নেই, কোভিডের ইঞ্জেকশন নেই, মেডিসিন নেই, আর একটা প্রধানমন্ত্রী মন কা বাত করে কি যে পায় ভগবান জানে, সারাক্ষণ টিভিতে বসে আছে, সারাক্ষণ লোককে জ্ঞান দিয়ে যাচ্ছে। আর নিজের যে সবচেয়ে বড় ব্যর্থতা, এটা কিন্তু একবারও ভাবছে না। আজকে ভারতবর্ষটাকে শেষ করে দিল, আমাদের বাংলাটাকে শেষ করে দেবার পরিকল্পনা করেছে।
আমরা সেখান থেকে বাংলাকে ঘুরে দাঁড় করাবোই। বাংলাকে ঘুরে আমরা দাঁড় করিয়েছি। আমরা বাংলাকে গুজরাটের কাছে বিক্রি হতে দেব না এবং বাংলাকে আমরা ইউপিও হতে দেবো না। বাংলা বাংলায় থাকবে এবং বাংলার মা ভাই বোনেরা বাংলার সম্মান, বাংলার সভ্যতা, বাংলার সংস্কৃতি, বাংলাকে নিয়েই এই বাংলায় বেঁচে থাকবে। এটা সবসময় মাথায় রাখবেন। আর আমি এখনো মনে করি এই যে প্রধানমন্ত্রী বলে 1 লিডার 1 নেশন 1 পলিটিক্যাল পার্টি, আর কেউ থাকবে না। তো যদি 1 লিডার 1 নেশন 1 পলিটিক্যাল পার্টি হয়, তাহলে তুমি ওষুধ কিনবে 150 টাকা দিয়ে, আমি ওষুধ কিনবো 400 টাকা দিয়ে। কেন? ওষুধের বেলায় তখন ডিফারেন্ট প্রাইস। 150 টাকায় তুমি সেন্ট্রাল কিনবে, 400 টাকায় আমি কিনবো স্টেট। প্রাইভেট হসপিটাল কিনবে 600 টাকায়, আর মানুষ মারা যাবে। এটা কখনো হতে পারে না। যত ইঞ্জেকশন ওষুধ আছে সব গুজরাটে পাঠিয়ে দিয়েছে। গুজরাটেও পাঠাক, আমার কোনো আপত্তি নেই, কিন্তু গুজরাট ইউপি তুমি পাঠাবে, আর কাউকে পাঠাবে না, তা তো হতে পারে না। সেই জন্য আমরা মনে করি এই নির্বাচনটা জেতার দরকার আছে, এই কারণে যে এই পয়েন্টগুলোকে ভালো করে তুলে ধরা এবং মানুষের পাশে দাঁড়িয়ে লড়াই করা। দিল্লির বিরুদ্ধে কথা বলার সাহস আজকে কারো নেই, দিল্লির বিরুদ্ধে মাথা তোলার সাহস আজকে কারো নেই, দিল্লির বিরুদ্ধে চোখে আঙুল দিয়ে দেখানো ওদের ব্যর্থতা কেউ নেই। আমরা বাংলায় করি এটা, একমাত্র বাংলা এটা দেখাতে পারে। আজকে সব মানুষ লক্ষ্য করছে বাংলার ইলেকশনের রেজাল্ট কি হবে, কারণ বাংলা ইলেকশনের রেজাল্টের উপরে আগামী দিন ভারতবর্ষের ভবিষ্যৎ নির্ভর করছে। এটা মাথায় রাখবেন। বাংলা বাঁচাতে পারলে বাংলা ভারতবর্ষ বাঁচাবে, এটা থেকে কিন্তু ভুলে যাবেন না। তাই এই ব্যাপারে আপনাদের একটা বিশেষ রোল আছে, বিশেষ ভূমিকা আছে, সেই ভূমিকাটা পালন করুন। বাদবাকি আমি জানি এবার মুর্শিদাবাদের মানুষ আমাদের 2টো লোকসভা সিট দিয়েছেন এবং বিধানসভা সিটগুলো কংগ্রেসকে একটাও না দিয়ে, সিপিএমকে একটাও না দিয়ে, বিজেপিকে একটাও না দিয়ে তৃণমূলকে দিন। তার কারণ তৃণমূল কংগ্রেস আপনাদের আশীর্বাদ নিয়ে সরকার গঠন করবে। অনেকগুলো ইলেকশন হয়ে গেছে, এই 2টো ইলেকশন বাকি আছে। এই 2টো ইলেকশনে আপনাদের সমর্থন, আশীর্বাদ, শুভেচ্ছা, দোয়া পেলে আমরা কিন্তু আগামী দিনের জন্য বাংলার স্বপ্ন সারা ভারতবর্ষের মানুষের কাছে বিশ্ব স্বপ্নে রূপান্তরিত করতে পারবো। আমি এটুকু বলে আপনারা যারা উপস্থিত হয়েছেন এবং আমার প্রার্থীরাও আছেন, যারা উপস্থিত হতে পারেননি, হয়তো বাইরে আছেন, ভার্চুয়ালি শুনেছেন, তাদের সকলকে আমাদের ধন্যবাদ, নমস্কার, কৃতজ্ঞতা, রমজান মোবারক এবং সালাম জানাচ্ছি। এবং মনে রাখবেন, কোভিড নিয়ে চিন্তা করবেন না, আমি আপনাদের পাহারাদার। আমি যতটা পারবো করব। আমার হাত টাইট, আমার হাতে কিছু নেই, কিন্তু যতটা পারবো এখান থেকে ওখান থেকে যতটুকু জোগাড় করতে পারবো তা মানুষের মধ্যে ভাগ করে দেবো। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জয় বাংলা।